অভাব ধীরে ধীরে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এমন দিন আসবে হয়তো আমাদের কপালে আর খাবারও জুটবে না। ভবিষ্যতে কে হবে সেটা পরে দেখা যাবে। আর যদি কখনো না খেয়ে থাকতে হয় তাহলে একসঙ্গে না খেয়ে মরবো। এতে এত ভাবার কে আছে? তুমি সব পরিস্থিতিতে নিজেকে এত শান্ত কিভাবে রাখো বলতে পারো গিন্নি? মরতে তো একদিন সবাইকেই হবে, তাই মৃত্যুকে এত ভয় করে লাভ কি? আর চিন্তা করলে যদি আমাদের সব সমস্যা দূর হয়ে যেত তাহলে তো আমি সারাদিন বসে বসে চিন্তাই করতাম। আচ্ছা, ছাড়ো সেসব। এত রাত পর্যন্ত যেহেতু আমার সাথে গল্প করছো, নিশ্চয়ই তোমার আমার কাছে কিছু আবদার আছে। তুমি তো সব সময় আমার মনের কথাই ধরে ফেলো, আজও ঠিক বুঝে গেলে। 6 বছর ধরে তোমার সাথে সংসার করছি। তুমি কখন কোন কাজ কেন করো সবকিছুই আমার জানা। বলছিলাম কি, তোমার কৃষিকাজে টাকা দিয়ে তো সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়। আমার তো কিছুটা পড়াশোনা জানা আছে। আমি ভাবছি আমি যদি গ্রামের স্কুলের ছেলে মেয়েদের পড়াই তাহলে আমারও সময়টা কেটে যেত আর সংসারে কিছু টাকাও আসতো। আমি থাকতে তুমি কষ্ট করে কাজ করবে সেটা তো আমি চাই না, কিন্তু যদি তুমি শখের বশে শিক্ষকতা করতে চাও তাহলে আমি তোমাকে আর আটকাবো না। তাহলে কি আমি আগামীকাল গিয়ে মাস্টার মশাইয়ের সাথে কথা বলবো এই ব্যাপারে? তুমি যদি স্কুলের শিক্ষিকা হও তাহলে তো গর্বে আমার মনটা একেবারে ভরে যাবে। আমি সকলকে বুক ফুলিয়ে বলতে পারবো আমার স্ত্রী একজন শিক্ষিকা। আর কদিন পরেই তো পুজো আসছে। ভাবছি আমার মেয়েটার জন্য কিছু শাড়ি আর মোরালির জন্য নতুন কিছু জামা কাপড় কিনে পাঠাবো। মাত্র কদিন আগেই তো কতগুলো সোনার গহনা কিনে পাঠালে। মোরালির জন্য একটা দামি ঘড়ি কিনে পাঠালাম, আবার পুজোর সময় দেওয়ার কি আছে? তুমি কি পাগল টাগল হলে নাকি গো? আমার একমাত্র বড়লোক জামাই বলে কথা। পুজোর সময় যদি কিছু না দিই তখন তো সেটা খুব খারাপ দেখায়। তখন আবার বলবে আমরা মেয়ে জামাইকে আদর আপ্যায়ন করতে জানি না। যামিনীকে নিয়ে তো দেখছি অনেক ভাবছো, কিন্তু গত বছরেও কখনো তোমাকে বনলতার চিন্তা করতে দেখিনি। সব কটাতে বনলতার কটাটা আনা বন্ধ করো তো। আর তাছাড়া ওর কথা আমি কেনই বা ভাবতে যাব? ও তো তোমার মেয়ে, ওর ভালো মন্দ তো তুমি বুঝবে। তোমাকে আমি বিয়ে করে এনেছিলাম তুমি যেন আমার মেয়ে বনলতার খেয়াল রাখতে পারো, কিন্তু যদি বুঝতে পারতাম তোমার মনের মধ্যে বনলতাকে নিয়ে এত হিংসে, তাহলে তো তোমাকে আমি বিয়ে করার মতো ভুল করতাম না। তো করলে কেন? আমি কি তোমায় বলেছিলাম যে আমাকে বিয়ে করে এ বাড়িতে আনো? আমি তো চাচ্ছি যে আমার মেয়েটা একটু সুখে শান্তিতে থাকুক, কিন্তু তুমি তো তোমার বড় মেয়েকে নিয়েই পড়ে আছো। এই তো গেল বছর পুজোতেও ও বাড়িতে এসেছিল, তুমি তার সাথে যে দুর্ব্যবহার করেছো সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি তোমার মেয়েকে ঘেন্না করি, আর সারা জীবন ঘেন্না করব। এটা তোমার ভালো লাগুক বা খারাপ লাগুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমাকে যে বলেছিলাম তোমার বাবার কাছে 10,000 টাকা খুঁজতে চাইতে, সেটার কি হলো?
এর মধ্যে তো বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি, কিন্তু ভাবছি আজ নয়তো কাল যাব। কিন্তু তুমি 10,000 টাকা দিয়ে কি করবে, সেই কথাই তো আমাকে বললে না। গিন্নি, তুমি তো জানো আমার কত দিকে ব্যবসার চাপ। একটা নতুন জমি দেখছি, কিন্তু আর মাত্র 10,000 টাকার জন্য কথা পাকাপাকি করতে পারছি না। দুটো বাড়ি আছে, আবার জমি কেন? এত জমি দিয়ে কি করবে শুনি? আরে বোকা, ভবিষ্যতে আমাদের যে সন্তান হবে তাদের জন্য তো আমাদের জমি জমা টাকা পয়সা এগুলো সংরক্ষণ করে রাখতেই হবে। তাহলে তো তারা ভাববে তাদের বাবা তাদের জন্য কিছুই করেনি। তোমার মতো এত বড় ধনী ব্যবসায়ীর ঘরে যে জন্ম নিবে, সে তো 7 রাজার কপালের ভাগ্য পাবে গো। সারা জীবন আরামায়েশে কাটিয়ে দেবে। এসব তো কিছুই না, খুব শীঘ্রই আমি এই গ্রামের সবচেয়ে ধনী লোক হয়ে দেখাবো। এত টাকা জমাবো যে সেগুলো রাখবার জায়গা অব্দি হবে না। আমার তো বেশি কিছু চাই না, শুধু বাজারের বড় বড় সোনার গয়নাগুলো যেন আমার আলমারিতে মজুদ থাকে। হবে হবে, খুব শীঘ্রই সেটাও হবে। ছোট থেকে টাকা পয়সার এত কষ্ট পেয়েছি, এখন মনে হয় টাকা ছাড়াই পুরো পৃথিবীটাই অর্থহীন। তুমি কোনো চিন্তা করো না। এমন কখনো হয়েছে যে তুমি কোনো আবদার করেছো আর আমার বাবা মা সেটা পূরণ করেনি? তুমি যেভাবেই হোক তোমার বাবার থেকে 10,000 টাকার ব্যবস্থা করো। টাকা হাতে পেলেই আমি নতুন জমিটা কিনে ফেলবো। বনলতা, তুই কোথায় মা? আরে বাবা, তুমি? আজ অনেক দিন ধরে তোমার কথা মনে পড়ছিল। কতদিন তোমাকে দেখিনি। তোর জন্য মনটা কেমন করছিল, কিন্তু তুই তো গত পুজোর পর থেকে আমাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিস। তাই আমি নিজেই তোর বাড়িতে চলে এলাম। আমার নিজের অসম্মান আমি মেনে নিতে পারি না বাবা, কিন্তু যে বাড়িতে আমার স্বামী গরিব বলে তাকে অপমান করা হয়, সে বাড়িতে আমি কি করে যাই বলো? আমি জানি রে মা, তোর মায়ের ব্যবহারে তোরা খুব কষ্ট পেয়েছিস, কিন্তু ওর কোনো কথার প্রতিবাদ যে করব সে সাহস আমার নেই। রাজীব নিশ্চয়ই খুব রেগে আছে আমার উপর, তাই না? না বাবা, ওর মনের মধ্যে তো কারো জন্য কোনো অভিমান নেই। এমনকি ও আমাকে অনেকবারই বলেছে যেন আমি গিয়ে তোমার সাথে দেখা করে আসি, কিন্তু আমি নিজে থেকে আর ওই বাড়িতে যাইনি। তুই আমার প্রথম সন্তান, ওই বাড়ির উপর তোর সবচেয়ে বেশি অধিকার, অথচ তুই ও বাড়িতে যাওয়াই বন্ধ করে দিয়েছিস। তাতে কি হয়েছে বাবা? ওই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হলেও আমার বাড়ির দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। কিছু মনে করিস না রে মা, আর কদিন পরেই তো পুজো আসছে, তাই একটু মিষ্টি আর অল্প কিছু টাকা এনেছিলাম। এইসবের আবার কি দরকার ছিল বাবা? তুমি আমাদের জন্য আশীর্বাদ দিয়ে গেলে এটাই তো আমাদের জন্য অনেক হতো। তুই যদি আমার দেওয়া টাকাগুলো গ্রহণ না করিস, তাহলে আমি মনে করব তোর মনে এখনো আমার প্রতি অভিমান আছে। আরে মা, কেমন আছেন? তুমি এই সময় কোথা থেকে আসছো? আরে ওই তো একটু বাজারের দিকে গিয়েছিলাম সবজি কিনতে। তা আপনি কি পুজোর কেনাকাটা করে ফিরলেন? দেখতেই তো পারছো, যামিনী আর ওর স্বামীর জন্য কেনাকাটা করে ফিরছিলাম। নতুন জামাই বলে কথা, তাছাড়া এত বড় ধনী ব্যবসায়ী, তাকে তো ভালো মন্দ কেনাকাটা করে দিতেই হয়। ঠিকই বলেছেন মা, ধনী জামাই, এসব আদর যত্ন তো তারই প্রাপ্য।
অবশ্যই আমার মেয়েকে রাজরানীর মতো করে রেখেছে সে। টাকা পয়সা সোনা দানা কোনো কিছুরই অভাব রাখেনি। আমার মেয়ের এমন মেয়ের জামাই পাওয়া তো আমার 7 কপালের ভাগ্য। হায় বিধাতা, আজ আমি একজন গরিব চাষা, আমার কাছে টাকা নেই বলে এভাবে অকপটে এতগুলো কথা শুনিয়ে দিচ্ছে আমায়। কোনো একদিন আমারও সময় আসবে, ভাগ্য একদিন আমারও বদলাবে গো। যাগে, আমার এখন দাঁড়িয়ে গল্প করার সময় নেই। তাড়াতাড়ি গিয়ে যামিনী আর মোরালের সঙ্গে দেখা করে জিনিসপত্রগুলো বুঝিয়ে দিয়ে আসি। তুমি এইভাবে চুপচাপ বসে আছো, কোনো কথা বলছো না, কি হয়েছে তোমার? এতবার জিজ্ঞাসা করলাম এই নিয়ে, কিন্তু তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না। 10,000 টাকা খুঁজেছিলাম, সেগুলো এখনো পেলাম না। পুজোর বাজার করে পাঠিয়েছে অল্প কটা স্বর্ণের জিনিস আর অল্প দামি কাপড় চোপড়। এইসব ভালোবাসার জিনিস আমাদের বাড়ির চাকর বাকরদের দেওয়া হয় পুজোর সময় যত। আমি তো মাকে বলেছিলাম যে আমাদের জন্য পুজোর বাজার না করে টাকাগুলো আমাকে দিয়ে দিতে, কিন্তু মা তা না করে নিজে গিয়ে সব কিছু কিনে আনলো। এতে আমার কী দোষ বলো? এই অল্প দামের জিনিসপত্র আমি কখনো ব্যবহার করি না, এগুলো গিয়ে বাড়ির চাকরদেরকে বিলিয়ে দাও। এবারের মতো না হয় মানিয়ে নাও, আমি কথা দিচ্ছি পরের বার থেকে আর এমনটা হবে না। শোনো, তোমার বাবার বাড়িতে যে আছে বসত বাড়িটা, সেই জমিটার মূল্য কম করে হলেও 10 লক্ষ টাকা। ওই জমিটা যদি আমরা নিয়ে নিতে পারি। কিন্তু ওটা তো বাবার পৈতৃক জমি, ওইটা যদি আমরা তাদের কাছ থেকে কেড়ে নিই তাহলে তারা যাবে কোথায় বলো? তোমার মা বাবা কোথায় থাকবে সেই চিন্তা কেন করছো? নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শেখো। ওই জমির ভবিষ্যৎ মূল্য কত হবে তুমি চিন্তা করতে পারছো? কিন্তু তোমার কি মনে হয় বাবা কি রাজি হবে তোমাকে ওই জমিটা বুঝিয়ে দিতে? মুরালির কোনো জিনিস একবার মনে ধরলে সেটা মুরালি কারোর কাছে খোঁজে না, কেড়ে নেয়, বুঝলে? কিন্তু সেটা অন্যায় হবে না? ওই জমি আমাদের হলে ভবিষ্যতে আমাদের অনেক লাভ আছে। আমি শুধু তোমার সঙ্গ চাই। আজকে সকালবেলায় বাজার থেকে ফিরবার সময় রাস্তায় তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল। তিনি নিশ্চয় তোমাকে আবার অপমান করেছেন, তাই না? অপমান করেননি, কিন্তু দেখলাম পুজোর অনেকগুলো কেনাকাটা করে যামিনীর বাড়িতে যাচ্ছেন, তাদেরকে পুজোর বাজার দেওয়ার জন্য। আমাদের বাড়িতে তো আজ সকালবেলা বাবা এসেছিল এবং আমাকে কিছু টাকাও দিয়ে গেছে। সামনে তো পুজো, তাই পুজোর বাজার করার জন্য। আমি কিন্তু নিতে চাইনি, কিন্তু বাবা জোর করে আমার হাতে দিয়ে গেল। আরে গিন্নি, আমার অনুমতি ছাড়া সে টাকাগুলো তুমি নিতে গেলে বা কেন? মানলাম আমি হয়তো গরিব কৃষক, কিন্তু আমার এইটুকু তো সামর্থ্য আছে যে তোমাকে পুজোর বাজার করে দেব। বিশ্বাস করো, তোমার মনে কষ্ট দেওয়ার মতো কোনো উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু বাবা এত জোরাজোরি করছিল, আমি আর না নিয়ে পারলাম না। তোমার মা আজকে আমায় তার ছোট মেয়ের জামাইয়ের গল্প শোনাচ্ছিলেন, যে তার ছোট মেয়ের জামাই কত বড় লোক, কত ধনী ব্যবসায়ী, বুড়ি বুড়ি টাকার জায়গা আর সম্পত্তি তার। তার মেয়েকে কতটা সুখে রেখেছে, অথচ আমাকে দেখো, বিয়ের 6 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ অবধি তোমাকে তো কোনো দামি উপহারই দিতে পারিনি আমি। আমি সত্যি একজন ব্যর্থ মানুষ, বুঝেছো? সত্যি একজন ব্যর্থ মানুষ। দয়া করে তুমি আর এসব কথা বলো না। বিশ্বাস করো, তোমাকে বিয়ে করে আমার মনে কোনো বিন্দুমাত্র আফসোস নেই, সত্যি বলছি। তুমি দেখে নিও গিন্নি,
কোনো একদিন আমিও আমার জীবনে সফল হয়ে দেখাবো, বড় বড় গাড়ি বাড়ি সব কিছুই করে দেখাবো। তখন কেউ আর বলতে পারবে না যে আমি আমার স্ত্রীকে সুখে রাখিনি। আমি যে একজন ব্যর্থ স্বামী, আমি আমার সংসার সুখে চালাতে পারি না। শোনো, তুমি যখন যেরকম পরিস্থিতিতে আমাকে রাখো না কেন, আমি কোনোদিনও কোনো অভিযোগ করব না। আর আমার তো এটাও বিশ্বাস আছে তুমি জীবনে একদিন অনেক অনেক সফলতা পাবে। অবশেষে এত বছর পরে তুমি নিজের একটা ব্যবসা দাঁড় করানোর উদ্যোগ নিচ্ছ, এটা ভেবেই তো আমার খুব ভালো লাগছে। হ্যাঁ গিন্নি, তুমি শুধু এবার প্রার্থনা করো যেন ভালোভাবে সবকিছু ঠিকঠাক হয়। তুমি নিজের মতো শুধু চেষ্টাটা করে যাও। আমার তো বিশ্বাস আমাদের দুর্দিন খুব শীঘ্রই কেটে যাবে, খুব শীঘ্রই আমাদের সুদিন আসবে। আমার বন্ধু যতীনের থেকে জানতে পারলাম যদি ঠিকঠাক মতো রপ্তানি করা যায় তাহলে এ ব্যবসায় অনেক টাকা লাভ আছে। আমি তো এখন থেকেই ভেবে রেখেছি যদি ব্যবসাটা সুন্দরভাবে দাঁড় করাতে পারি তাহলে সবার আগে একটা নতুন বাড়ি কিনবো। আর আমার সেই বাড়িতে তোমাকে তো মহারানীর মতো করে রাখবো। এখন থেকে এত পরিকল্পনা করো না, আগে ভগবানের নাম নিয়ে ব্যবসাটা শুরু করো, বাকি সব কিছু ভগবান সামলে নেবেন। আর কয়েকদিন পরে আমরা শহরে গিয়ে সেখানকার ধান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সবকিছু ঠিকঠাক করে আসব। আর এর পর থেকে আমাদের ধান রপ্তানির কাজ শুরু করব বলে আশা করছি। আমি এই সুখবরটা আমার বাবাকে জানাবো, আমার মতন তিনিও জানলে খুবই খুশি হবেন। তিনি তো সবসময় চাইতেন যেন তুমি জীবনে খুব উন্নতি করো। এত তাড়াতাড়ি বলবার কিছু নেই, কিছুটা সময় যেতে দাও। আগে আমি শহরে গিয়ে ধান ব্যবসায়ীদের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে আসি, তারপর না হয় সবাইকে বলবে এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ঠিক মনে করো সেটাই হবে। তুমি কোনো চিন্তা ছাড়া শুধু এগিয়ে যাও, আমি সব সময় তোমার পাশে আছি। আমি চাইছি আপাতত এই বিষয়টা তোমার আর আমার মধ্যেই থাক। গিন্নি, যদি আমি একবার সফল হতে পারি তাহলে আমি সবাইকে দেখিয়ে দেব আমিও আমার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি। এই দরিদ্রতার বেড়াজাল থেকে বেরিয়ে আমি সব অপমানের জবাব দেব। মা, আজ তোমার কাছে খুব জরুরি একটা দরকারে এসেছি। কি হয়েছে মা? কি দরকার? তোর শ্বশুর বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো? তোর আর মোরালের কোনো অসুবিধা হচ্ছে না তো? আমরা ঠিক আছি মা, কিন্তু একটা সমস্যায় পড়েছি। তোমার জামাই একটা নতুন জমি কিনেছে, কিন্তু সেই জমির যে দলিল আছে সেখানে আমাদের সইয়ের পাশাপাশি আরও দুইজনের সই দরকার। আর ও চায় যেন তুমি আর বাবা আমাদের সাক্ষী হিসেবে থাকো। সত্যি মোরালের মতো ছেলে হয় না, ও আমাদের কতটা সম্মান করে তা ওর এই কাজটাতে বোঝা গেল। তোমাদের কোনো আপত্তি নেই তো আমাদের সাক্ষী হিসেবে সই করতে? একদমই না। তোরা আমাদের ভরসা করে নিজেদের সাক্ষী বানাতে চাইছিস, এটাতে আমাদের কি অসুবিধা হবে? এই কাগজে লেখা আছে মুরালি ওই নতুন জমি কিনে নিচ্ছে। তুমি একবার পড়ে তারপর সই করে দাও। আমি আর তোর বাবা তো আর পড়াশোনা জানি না রে, তোরা একবার বলে দিয়েছিস সেটাই যথেষ্ট, আর পড়ার কোনো দরকার নেই। বাবা, আপনি এখানে? কেমন আছেন আপনি? আমি ভালো আছি বাবা, তোমাদের উন্নতি দেখে আমিও ভালো হয়ে গেছি। অবশেষে এ তো সেটাই পেয়েছো যেটা তোমার যোগ্য। হ্যাঁ,
সবই আপনার আশীর্বাদ আর উপরওয়ালার কৃপা। তাছাড়া আপনার মেয়ে রাস্তা, ভালোবাসা আর সব পরিস্থিতিতে যেভাবে আমাকে মানসিকভাবে সহযোগিতা করে গেছে, এই সব কিছুই তো ওর প্রাপ্য। তুমি প্রমাণ করে দিলে, যারা জীবনে কখনো হাল না ছেড়ে চেষ্টা করতে থাকে তারা কখনো কখনো সুখের দেখা পেয়ে যায়। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না বাবা। আমাদের এই বাড়িটা তৈরি হয়ে গেলে আপনি আর মা আমাদের বাড়িতে আসবেন গৃহপ্রবেশ করবার জন্য, ঠিক আছে? হ্যাঁ, আর কেউ আসুক বা না আসুক আমি অবশ্যই আসব, এটা তুমি নিশ্চিত থেকো বাবা। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আপনার মেয়ের মতো এমন একজন জীবনসঙ্গী আমাকে দেওয়ার জন্য। ও তো শুধু আমার স্ত্রী নয়, ও সব সময় আমার পাশে ছিল, একজন ভালো বন্ধুর মতো, আর এখনো আছে। আমি মন থেকেই প্রার্থনা করি যেন তোমরা জীবনে আরো অনেক বেশি সুখী হও, আরো অনেক উন্নতি করো। আমার ভাগ্য পরিবর্তনের পেছনে সব থেকে বড় কারণ হলো আপনার বড় মেয়ে। আমার মেয়ে বরাবরই সৌভাগ্যবতী। মৃত্যুর আগে তোমাদের সুখের দিন যেন দেখে যেতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। যেসব মানুষ তোমাদের দুঃসময়ে তোমাদেরকে অপমান করেছিল, তোমার সফলতা তাদের মুখে একটা অদৃশ্য চড় মারবে বলে আমি আশা করছি। দরিদ্রতা আমাদেরকে যেভাবে গ্রাস করে ফেলেছিল, আমি তো কখনো কল্পনাই করতে পারিনি যে আমি এ পর্যায়ে আসতে পারবো। আমার তো কারো প্রতি কোনো অভিযোগ বা অভিমান নেই। আপনি শুধু এইটুকুই প্রার্থনা করবেন, আমার এই সুখ যেন চিরস্থায়ী হয়। শয়তান এক হয়ে গেছে, আগামী কালকের মধ্যেই আমরা চাইলে ও বাড়িতে কবজা করতে পারবো। আমরা এত কিছু করে ফেললাম, কিন্তু বাবা মা কেউ কোনো টেরও পায়নি। ওরা তো আর জানি না এই সব কিছুর ব্যাপারে। জানি না কাল যখন ওরা জানতে পারবে তখন ওদের কি অবস্থা হবে। আরে আজকে থেকে আরো 10 বছর পরে ওই জমির দাম কোটি টাকা হবে। তার মানে বুঝতে পারছো আমরা কত টাকার মালিক হয়ে গেছি। তোমার মা বাবা এতটাই বোকা, তারা আমাদের কথা বিশ্বাস করে নিল। কিন্তু আগামীকাল যদি আমরা বাড়িটা কবজা করে নিই, তাহলে মা আর বাবা কোথায় থাকবে? কিছু ভেবেছো? ওরা কোথায় থাকবে সে কথা আমি জানবো কি করে? আমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। কালকে গিয়ে ওদের ধাক্কা দিয়ে বের করে দেব, এরপর ওরা যেখানে যাবে যাক, আমার তাতে কিছু যায় আসে না। কথাটা তুমি ঠিকই বলেছ। তুমি যেখানে যাবে আমিও তো সেখানে যাব, সুতরাং মা বাবার কি হবে সেটা নিয়ে আমারও তো মাথা ঘামাবার কিছু নেই। হয়তো কিছুদিন পথে পথে ঘুরবে, কিন্তু আমাদের সেসব ভেবে মন খারাপ করবার কোনো কারণ নেই। এখন আমাদের সুখের সময় এসেছে, আনন্দের সময়। যদিও মা বাবার জন্য আমার কিছুটা খারাপ লাগছে, কিন্তু ওদের চেয়ে আমাদের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। ওরা আর কয়দিনই বা বাঁচবে, কিন্তু আমাদের তো পুরো জীবনটাই পড়ে আছে। কালই গিয়ে ওদের বাড়ি থেকে তাড়িয়ে বাড়ি ভাঙবার কাজ শুরু করে দেব। আগামী 10 বছরের মধ্যে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হব আমি 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 মানিকগঞ্জের পরিমল বাবুর নাম লিখেছ? তিনি কিন্তু আমাদের দুঃসময়ে অনেক অনেকবার সাহায্য করেছিলেন। তাকে তো কোনো মতেই ভোলা যাবে না। তাকে কি করে বলতে পারি গো, বলো গিন্নি? তিনিই তো আমাদের বিশেষ অতিথি, তার নাম তো আমি সবার উপরেই লিখেছি। আমি তো বুঝতে পারছি না, আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে মা আর বাবাকে ডাকা ঠিক হবে কিনা। বাবা হয়তো আমাদের খুশিতে সামিল হওয়ার জন্য চলে আসবেন,
কিন্তু আমাদের মা তো আমাদেরকে একদমই পছন্দ করেন না। তিনি হয়তো আমাদেরকে পছন্দ করেন না, কিন্তু তাকে তো নেমন্তন্ন করাটা আমাদের দায়িত্ব। আমাদের সঙ্গে তার সম্পর্ক যেমনই হোক, এটা তো অস্বীকার করা যাবে না যে তিনি আমাদের পরিবারেরই অংশ। কিন্তু তাকে যদি নেমন্তন্ন করে তিনি যদি আবার আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে অপমান করার চেষ্টা করেন, তাহলে তো সবার সামনে একটা লজ্জাজনক কাণ্ড ঘটে যাবে। অত কিছু চিন্তা করবার দরকার নেই। মা আর বাবা দুজনকে আমি নেমন্তন্ন করে আসব। মা আসুক বা না আসুক, কিন্তু বাবা তো আসবে আমাদের অনুষ্ঠানে। ঠিক আছে, তুমি যেহেতু চাইছো তাহলে আমি আর আটকাবো না। বাবা আর মায়ের দুজনের নামই তুমি ওইখানে লিখে দাও। আমরা না হয় কালকে গিয়েই দুজনকে নেমন্তন্ন করে আসবো। যেহেতু আমরা আগের চেয়ে আরো ভালো অবস্থানে আছি আর ধীরে ধীরে আমাদের উন্নতি হচ্ছে, তাই আমার মনে হয় মা আর আমাদের উপর রাগ করে থাকতে পারবেন না। হয়তো এমনও হতে পারে তিনি আমাদের নেমন্তন্ন গ্রহণ করলেন আর আমাদের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে আসলেন। আমি জানি না, কিন্তু তুমি যেমনটা বলছো তেমনটা যদি সত্যি হয় তাহলে তো সবচেয়ে খুশি আমিই হব। ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা, যেন আমার মা আমাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করে নেন। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে গিয়েই নেমন্তন্নটা সেরে আসব। তারপর যা হবে তা পরে দেখা যাবে। কিরে যামিনী, বাবা জীবন, তোমরা এই সাত সকালে এখানে এসেছো? যামিনী, তুই আসার আগে অন্তত একবার জানিয়ে দিতিস যে মুরালিও তোর সঙ্গে আসবে, তাহলে আমি সব কিছু সেভাবে আয়োজন করে রাখতাম। আজ কোনো আয়োজন করার দরকার নেই মা, তোমরা বরং তোমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। জিনিসপত্র গোছাবো? কিন্তু কেন? কোথায় যাব আমরা? কি বলছিস এইসব? এই বাড়ি থেকে আমরা বাইরে কেন যাব? সকালে সকালে কি তোদের মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনারা নিতান্তই বোকা। অবশ্য মূর্খ মানুষের থেকে আর কি বা আশা করা যায়। আমার হাতের এই দলিলটা, এটা আপনারই বাড়ির দলিল। আমার বাড়ির দলিল? আগে হ্যাঁ, এই দলিলে লেখা ছিল আপনারা স্বেচ্ছায় এ বাড়ি আমার আর নামে লিখে দিচ্ছেন। তোমরা আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করলে? এমনি বললে তো আর তুমি আমাদেরকে এই বাড়ির দলিলটা দিতে না বাবা, তাই আমরা বাধ্য হয়ে এই কাজটা করেছি। এখন কি আপনারা বাড়ি থেকে বের হবেন? আরে বাবা মা, তোমরা আমার বাড়িতে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা আমার বাড়িতে এসেছো। আমরা পরিস্থিতির কাছে পুরো অসহায় হয়ে পড়েছি রে মা, পুরো অসহায় হয়ে পড়েছি। এই কি, তুমি কাঁদছো কেন বাবা? কি হয়েছে তোমাদের? যামিনী আমাদের সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে রে বনলতা। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি আমার নিজের মেয়ে আমার সঙ্গে এমনটা করবে। মা বাবা, তোমরা শান্ত হও। বাইরে এভাবে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বসো। মুরালি এত বড় একজন ধনী ব্যবসায়ী, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই তো তার অভাব ছিল না। তবুও আপনাদের কাছ থেকে এই শেষ আশ্রয়টুকু কেড়ে নিয়ে সে কি পেল? এই জমিটার দাম প্রত্যেক বছর বাড়তে থাকে, ভবিষ্যতেও এর দাম অনেক বেড়ে যাবে। হয়তো মুরালি সেটা জানতে পেরে গিয়েছিল, আর তাই এত নোংরা একটা ষড়যন্ত্র করেছে আমাদের সঙ্গে। এখন আমরা কি করব? কোথায় যাব? আমাদের কি ভাগ্য আপনি দেখুন,
আমরা আজকে আপনাদেরকে আমাদের বাড়ির গৃহপ্রবেশে নেমন্তন্ন করতে যাচ্ছিলাম, আর আজকে আপনারা নিজেরাই এখানে। সারা জীবন যাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আজকে তারাই আমাদেরকে কাছে টেনে নিল। আমাকে তুই ক্ষমা করে দে রে বনলতা, ক্ষমা করে দে। আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম, তোমার এই মেয়ে আর মেয়ের জামাই একদিন আমাদেরকে সর্বশান্ত করে দেবে। দেখো, আজকে আমার কথাই সত্য হয়ে গেল।